স্বাগত প্রিয় দর্শক, আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, করোনার আক্রমণ চলছে, টানা 3 দিন করোনায় শতাধিক মৃত্যু হয়েছে, আজও 112 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি নিশ্চয়ই একটি উদ্বেগের জন্ম দিয়েছে এবং এর থেকে পরিত্রাণের জন্য যেই পদক্ষেপগুলো আসছে সামনে সেগুলো নিয়েই এখন সবার আলোচনা। আমরাও আজকে সে বিষয়ে আলোচনা করব। জুলাই থেকে আরও টিকা আসবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই যে লকডাউন আসছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। 31শে জুলাই পর্যন্ত সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলো বন্ধ থাকবে। সেগুলো নিয়ে আলোচনা আছে। সংসদে কালো টাকা সাদা করার সুযোগ রেখে অর্থ বিল পাশ হয়েছে। কালো টাকা সাদা করার বিষয়টি নিয়ে অনেক আলোচনা আছে এবং কাল বাজেট পাশ হবে নতুন অর্থ বছরের। এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। অ্যাকাউন্ট জব্দ করার ঘটনায় দক্ষিণের মেয়র, বর্তমান মেয়র ব্যারিস্টার তাপসকে দোষেছেন সাবেক মেয়র সাইদ খোকন। তিনি প্রেস কনফারেন্স করে সেই বক্তব্যগুলো তুলে ধরেছেন। আজকে আলোচনার জন্য স্টুডিওতে যোগ দিয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র জার্নালিস্ট, তিনি দৈনিক প্রথম আলো সহযোগী সম্পাদক। স্বাগত আপনাকে। আর জুম প্ল্যাটফর্মে রয়েছেন ডক্টর ফিরোজ আহমেদ, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর ফিরোজ আহমেদ শুনতে পাচ্ছেন তো? জি, পাচ্ছি। জি, শুরু করছি আপনার কাছ থেকে। যেই টানা মৃত্যু শতাধিক, এর কি ইঙ্গিত দিচ্ছে? আসলে ইঙ্গিতটা তো আমরা সবাই বুঝতে পারছি। আমরা হয়তো প্রকৃত চিত্র পুরোটা করোনাকালীন সময় যেরকম আমরা বলি যে পাইনি, এখনই আসলে এখনো পাচ্ছি কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। বিকজ আমাদের দেশের পপুলেশনকে বিবেচনা করে মানে ঢাকা শহরের বাহিরে যে পরিমাণে টেস্ট করা দরকার, আমরা কি সে পরিমাণে টেস্ট করতে পারছি কিনা বলে সবারই যথেষ্ট ডাউট রয়েছে। কেননা আপনি দেখবেন যে আজকে ঢাকা শহরে যদি সারা বাংলাদেশে যদি 35,000 টেস্ট করা হয়ে থাকে, তার ম্যাক্সিমামই করা হচ্ছে ঢাকা শহরে। তাহলে প্রকৃত চিত্র কি এটা বাংলাদেশের? মোটেই না। অতএব যখনই আপনি বলবেন যে মৃত্যু অথবা সংক্রমণের সংখ্যা, আমার মনে হয় না যে আমরা কখনোই সঠিক চিত্রটি জানতে পেরেছি। পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তাই আর যদি আমরা শুরু থেকেই বলে আসি যে টেস্টিং ফ্যাসিলিটি যদি না বাড়াতে পারি তাহলে জানতে পারবো না, এখনো সে একই কথাই বলছি, আসলে জানাতে পারবো না। সবকিছু মিলে যদি এখন বলেন যে সামনের দিনে ভ্যাকসিন চলে এসেছে, কিছুদিন আমরা ভ্যাকসিন দিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সামনে উনি দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সোচ্চার এবং সামনে আরো ভ্যাকসিন আসবে। এখন সেই পরিস্থিতি যদি চিন্তা করি যে আসলে এর মধ্যে আমাদের আরেকটা মেজর কনসার্ন হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। তো সারা বিশ্ব এখন এই ব্যাপারে কনসার্ন যে আমাদের যে ডেল্টা ভ্যারিয়েন্ট বা গতকাল থেকে আরেকটা কনসার্ন এসেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্ট গুলোর এগেনস্টে যে ভ্যাকসিন গুলো আদৌ কাজ করবে কিনা বা কতটা সক্রিয় থাকবে সেটার ইফেক্টটা, সেটা নিয়ে কিন্তু একটা কনসার্ন রয়ে গেছে। তাই আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা ওভারঅল বাংলাদেশের পরিস্থিতি এই টেস্টিং বা ভ্যাকসিনের যোগান দেওয়ার পাশাপাশি আমাদের যদি গবেষণার খাতটাকে উন্নত করতে না পারি, দেশীয় গবেষণা, তাহলে কিন্তু পরিস্থিতি এই করোনা পরিস্থিতি যেরকম ঠেলে ঠেলে পার করে দিচ্ছি, সামনের দিনে যে কোনো পরিস্থিতি আমাদের যদি দেশীয় একটা মানে ডিজিজ কেন্দ্রিক হয়, তখন কিন্তু আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে এটাকে সামাল দেওয়া। জি জহির ভাই। জি, দেশীয় ফোকাস, গবেষণার ফোকাস কি হবে সেটি জানবো আপনার কাছে একটু পরে। জনাব সোহরাব হাসান, পরিস্থিতি যে উদ্বেগজনক সেটা আসলে বিশেষজ্ঞ ছাড়াও আমরা সাধারণ যারা আছি যে কোনো মানুষই আসলে আন্দাজ করতে পারেন যখন দেখেন যে এটা 100 জনের উপরে মৃত্যু এবং সংক্রমণ হারও বেশ মানে রাইজিং, ঊর্ধ্বমুখী। গতকাল তো অনেক ছিল, একদমই দ্বিতীয় সর্বোচ্চ ছিল, আজকেও 7,000-এরও বেশি। সুতরাং এই অবস্থাতেই আমার মনে হয় যে যে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি কি কতটা সময়োপযোগী সিদ্ধান্ত, কিংবা এক্ষেত্রে কোনো বিলম্ব হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা গত 3 দিনে যে মৃত্যুর হার বা মৃত্যুর সংখ্যা দেখলাম, সেটা কিন্তু এটি 15-20 দিন আগে আক্রান্ত হয়েছে। আজকে কত আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে আমরা আশা করি সবাই সুস্থ হবেন, কিন্তু যারা সুস্থ হবেন না সেই সংখ্যা কত দাঁড়ায় তখন বোঝা যাবে যে পরিস্থিতিটা আসলে আজকের পরিস্থিতিটা কতটা ভয়াবহ। সুতরাং আমরা যতটা উদ্বিগ্ন হওয়ার কথা ততটা উদ্বিগ্ন হইনি রাষ্ট্রীয় পর্যায়ে। এবং যেটা দেখেন যে কিছুদিন আগে জাতীয় পরামর্শক কমিটি, কারিগরি পরামর্শক কমিটি যে
সুপারিশ করেছিল। আর সেটি নিয়েও কিন্তু সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এক ধরনের কী বলে পশ্চাৎপদতা, সামনে এগোবে কি এগোবে না এরকমই ছিল। যে প্রথম বলা হয়েছিল সোমবার থেকেই কঠোর লকডাউন, পরবর্তীকালে সেটা পিছানো হলো, 1 তারিখ দেওয়া হলো। একটা হয়তো যুক্তি দেখানো হয়েছে যে বাজেট পাস হবে, দ্বিতীয় হচ্ছে অর্থ বছরের শেষ, সুতরাং ব্যাংকের হিসেব নিকেশের বিষয় আছে, ব্যবসা বাণিজ্যের আছে। এখন ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু জীবন বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে। এখন মানুষ বাঁচাতে হলে লকডাউন দিলেই কিন্তু হবে না। যে প্রশ্নটি আসছে আজকে আমাদের সম্মিলিতই, আমি বলবো যে সম্মিলিত দায়িত্ব, অবহেলা, উদাসীনতার কারণেই। কারণ যখন ভারতীয় ভেরিয়েন্ট এখানে সংক্রমিত আসলো, তখন কিন্তু সীমান্তে কড়াকড়ি ভাবে লকডাউন দেওয়ার কথা ছিল, সীমান্ত বন্ধ করে দেওয়া। সেটি আমরা পারলে কিন্তু এই পরিস্থিতিটা আজকে হয়তো এতটা নাজুক হতো না। আপনি যেটা বলছেন যে হ্যাঁ সময় আমরা পিছিয়ে গেছি, কিন্তু এখনও যেটা করণীয় সেটা হচ্ছে যে 1 তারিখ থেকে যে লকডাউন, সেটি কিভাবে বাস্তবায়িত হবে। সামনে ঈদ, কোরবানির ঈদ, এবং কোরবানির ঈদ মানে হচ্ছে পশুর হাটকে কেন্দ্র করে জনসমাগম। সেটি এর বিকল্প কোনো সরকার এর বিকল্প কিছু ভাবছে কিনা। বলা হয়েছে যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে 1 সপ্তাহের লকডাউন 2 সপ্তাহ যেতে পারে। 2 সপ্তাহ যাওয়ার পরে কিন্তু ঈদ এসে যাবে সামনে। তাহলে কি ঈদের সময় লকডাউন হবে? ঈদে আমাদের এখানকার স্বাভাবিক যে প্রবণতা, শহর থেকে গ্রামে মানুষ যায়, এমনকি গণপরিবহন বন্ধ থাকার পরেও গত ঈদে গিয়েছে। কিছুদিন আগে যখন লকডাউন ঘোষণা হলো প্রথম, আমরা দেখলাম যে দলে দলে মানুষ যাচ্ছে, মানে যে যেভাবে পারে, এবং ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, ট্রাক, ভ্যান, মানে ইত্যাদি, যে যেভাবে পারছে গেছে। আর যে বিষয়টি হচ্ছে যে এখন লকডাউনটা কীভাবে কার্যকর হবে, সরকার বলছে যে এটা কড়াকড়িভাবেই করা হবে। এখন কড়াকড়িভাবে হ্যাঁ রাস্তায় কাউকে নামতে দেওয়া হলো না, এটি হতে পারে। তো রাস্তায় নামতে দেওয়া হলো, তারপর কিন্তু জরুরি সেবায় যারা নিয়োজিত, চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, জরুরি সেবা, বিদ্যুৎ, গ্যাস, পানির সাথে যারা যুক্ত এই সেবা দেওয়ার সঙ্গে, তারা তাদের বাইরেই থাকতে হবে। আর সেক্ষেত্রে তাদের যাতায়াতের প্রশ্নটি আছে। এমনকি গণমাধ্যমেও সব প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব উদ্যোগে পরিবহন, যানবাহনের ব্যবস্থা করা সামর্থ্য নেই বা সেই অবস্থা নেই। আর সেক্ষেত্রে কী হবে, তার চেয়েও যেটি জরুরি সেটা হচ্ছে আমরা লকডাউন দিলাম, 1 সপ্তাহে যদি ধরি, এই যে দিন আনা দিন খাওয়া মানুষগুলো, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, আপনার গৃহকর্মী, হকার, তারা কোথায় যাবে? তারা ঘরে বসে, এদের কারোর কিন্তু 1 সপ্তাহের খাবার মজুদ থাকে না। তারা কোথায় যাবে এই প্রশ্নে আবার আপনার কাছে ফিরবো। আমি জনাব ফিরোজ আহমেদের কাছ থেকে জানতে চাচ্ছি যে 1 সপ্তাহের যে টাইম ফ্রেমটা দেওয়া হচ্ছে, এটা কি শুধুমাত্র মানে আপনার পরিস্থিতিটাকে বিবেচনা করে 1 সপ্তাহ কি একটা মানে যৌক্তিক একটা সময়সীমা কিনা, এই ধরনের একটা রাইজিং ট্রেন্ডে, নাকি আস্তে আস্তে এটা কি বোধগম্য যে 1 সপ্তাহ পরে এটা 2 সপ্তাহে যাবে বা আরও ফার্দারিং হতে পারে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে? ধন্যবাদ। আসলে যেমনটা উনি বলছিলেন যে আসলে আমাদের এই ডিসিশনগুলো যে আসলে কিভাবে আসছে, কার মাথা থেকে আসছে এবং কিভাবে এটা বাস্তবায়ন হচ্ছে, জনগণের যেটার উপর কোনোই আস্থা নাই, মানে এই যে লকডাউনটা যেভাবে ইমপ্লিকেট করা হচ্ছে সেটার ব্যাপারে, সেটা মানে বোঝাই যাচ্ছে। আমরা দেখেছি গত 15 দিন বা 20 দিনের মানে ঢাকা শহরের মানুষের যে চরম দুর্ভোগ, রাস্তাঘাটে হঠাৎ করে এরকম একটা না, আমরা জনাব ফিরোজ আহমেদ, আমরা কিন্তু লকডাউনের মধ্যেই আছি, কিন্তু মানে লকডাউন বলতে বিধিনিষেধের মধ্যেই আছে কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে বা তারও বেশি সময়। মানে কি এটা কি ধরনের লকডাউন যদিও আমাদের বোধগম্য নয়, কিন্তু এটা কিন্তু লকডাউনই এক ধরনের। বলছিলাম যে লকডাউনের মধ্যেই আছে, কিন্তু লকডাউনের আমাদের মনে হচ্ছে আমাদের দেশে একটা লেয়ারিং তৈরি হয়ে গেছে যে ঠিক কখন কঠোর বলবো, কখন মানবো, সেই জিনিসটাই এখন মানুষ কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না। যেমন এবারে লকডাউনটা হঠাৎ করে দেখছি যে হ্যাঁ শাটডাউন নামে নতুন করে লকডাউন দেওয়া হলো, বা পরবর্তীতে আবার সেটাকে লকডাউন দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করা হলো। দেখা গেলো যে হ্যাঁ মানুষজন মনে হচ্ছে রাস্তায় একটু কম আগের থেকে, কিন্তু জনজীবনের দুর্ভোগ তো কমেনি। যেমনটা উনি বলছিলেন যে আসলে মানুষজন অফিসে যাবে কিভাবে, অফিস যদি খোলা থাকে আর এদিকে যদি আপনি পরিবহনটাকে বন্ধ করে দেন, তাহলে মানুষজন অফিসে যাবে কিভাবে?
কিন্তু কথা হলো যে আপনি অফিস আদালত খোলা রাখলেন কিছু কিছু বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যেখানে যারা নিজের উদ্যোগে পরিবহন ব্যবস্থা ম্যানেজ করে যেতে পারবে যাবে, তাহলে আপনি মানে কেন লকডাউন দিচ্ছেন? আপনি করোনা ভাইরাসকে থামাতে চাচ্ছেন, আপনি জানেন কি করতে হবে। আপনার যেহেতু ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি নাই, আপনি দেশের সবাইকে ভ্যাকসিনেট করতে পারেননি, এবং একটা খুবই সংক্রমণশীল, সব থেকে বেশি সংক্রমণশীল যে স্ট্রেন গুলোর মধ্যে একটা ভারতীয় ভেরিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্ট যেটাকে আমরা বলছি, সেই ভেরিয়েন্টটা আপনার দেশে যখন ছড়িয়ে বেড়াচ্ছে। জি, এর মধ্যে একটা বিষয় আমার এই ঠিক এই মুহূর্তে জানতে ইচ্ছা করছে যে এই যে আমাদের এই ধরনের প্যান্ডেমিক বা করোনার যে এই বর্ধমান যে আচরণ, এইটা কি কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে কি এই ধরনের কি বল যে এই ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, নাকি যখন আপনি মনে করলেন যে না এটা এখন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এটা আরও খারাপের দিকে যাচ্ছে, ফোর্থউইথ রাইট দ্যাট মোমেন্ট ইনস্ট্যান্টলি এটা সিদ্ধান্ত নেওয়া উচিত, নাকি আমি প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার প্রস্তুতির মতো আর কি, যে আমি এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিব, আমি এটা ঠিক করব ওইটা ঠিক করব, দেন আমি কার্যকর, যদিও এটা খুব কঠিন ব্যাপার কোনো জিনিস এনফোর্স করা, কিন্তু পরিস্থিতির বিবেচনায় কি এরকম সুযোগ ছিল কিনা যে আমি যখন সোমবার বলেছি তো সোমবার থেকেই আমার কঠোর লকডাউন অথবা শাটডাউনে যাওয়া উচিত ছিল? আপনি কি মনে করেন? আমার মনে হয় কঠোর লকডাউনটা আরো আগেই দেওয়া উচিত ছিল, যখন আমরা দেখেছি যে ভারতীয় সীমান্ত থেকে আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতীয় ভেরিয়েন্টের একটা প্রাদুর্ভাব ঘটেছে, এবং সেটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও গত কিছুদিন আগে কনসার্ন প্রকাশ করেছে, বাট আমরা ভারতে অনেক ভয়াবহ একটা অবস্থা দেখেছি। তখনই মনে হয় একটা কঠোর লকডাউন দিলে এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু সমস্যা যেটা হতো কি জানেন, সমস্যা হতো যে এখন যে পরিস্থিতিটা হচ্ছে এটা না হওয়ার কারণে মানুষের মধ্যে মনে হতো যে না, ভাইরাসটা ছড়াচ্ছে না আমাদের দেশে, আমাদের কিছু হবে না। সেখানে কিন্তু সরকারকে মানে দুদিকেই কিন্তু একটু সমস্যা আছে। লাইক একদিকে লকডাউন দিলে কেস নাম্বার বাড়বে না, মানুষের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে আমাদের করোনা ভাইরাসে কিছু হবে না। কিন্তু এখন যখন আপনি লকডাউনে, যখন আপনি শিথিল লকডাউন, নরম লকডাউন সেটা যখন আপনার চলছে, ঠিক সেই সময় মানুষজনের যে মুভমেন্ট, এর আগেও এই মুভমেন্টের মধ্যে কি মনে হয় না যে সংক্রমণ যেটুকু বাড়ার, যে অবস্থায় যাওয়ার, সেটা যথেষ্ট পরিমাণভাবে বিস্তৃত হয়েছে বা হচ্ছে? অবশ্যই এখন যথেষ্ট পরিমাণে করোনা ভাইরাসের সংক্রমণটা বিস্তৃত হয়েছে। ঢাকা শহরে আমরা তুলনামূলকভাবে হয়তো একটু কম কেস পেয়েছি, জাস্ট বিকজ আমাদের কিছুদিন আগেই যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্টের যে প্রাদুর্ভাব ছিল, এবং সেগুলো মেইনলি ঢাকা শহরেই আমরা দেখেছি। তো আমরা ধারণা করছি যে আমাদের অ্যান্টিবডির যে একটা ট্রেন্ড ছিল বা টাইটার ছিল, সেটা প্লাস হচ্ছে যে ভ্যাকসিনেশনের যে একটা ইফেক্ট, তো সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা প্রোটেক্টিভ ইমিউনিটি বিরাজ করছে, যেটার কারণে এই মুহূর্তে বা কিছুটা সময় ঢাকা শহরের মানুষজন একটু বেশি প্রোটেক্টেড ছিল। বাট এটা বেশি দিন থাকবে না। যখনই দেখবেন যে এরকম ভেরিয়েন্ট গুলো চলে আসছে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে, তখন কিন্তু এরা আমাদের দেশে এসে লোকাল ভেরিয়েন্ট হিসেবে ইমার্জ করবে। যেমনটা বলছিলাম, গতকালকে ভারত কিন্তু আবার কনসার্ন প্রকাশ করেছে যে তাদের ডেল্টা প্লাস ভেরিয়েন্ট ইমার্জ করছে, সো সেটা নিয়ে তারা এখন একটু কিন্তু প্রিপেয়ারনেস গ্রো করছে। এখন আমি বলছি যে আমাদের দেশে সেটা কি আরো বেশি ডেডলি, এটা কম্পেয়ারিং টু ডেল্টা ভেরিয়েন্ট প্লাস কি আরো ডেডলি, আরো ফেটাল? সেটা নিয়ে মতবাদ প্রকাশ তারা এখনো করতে পারেননি। অল্প কিছু সংখ্যকই ডেটা এসেছে জিএসআইডি ডেটাবেসে, কিন্তু তারা আশঙ্কা করছে এটা আরো বেশি সংক্রমণশীল। এখন আমরা ডেল্টা ভেরিয়েন্টের যেটা কথা বলছি, সেটা কিন্তু আলফা ভেরিয়েন্টের থেকে 50 থেকে 60 ভাগ বেশি সংক্রমণশীল। তো এমনিতেই করোনা ভাইরাস বেশি ছড়ায়, তার থেকেও যদি 50-60% স্প্রেডিং ক্যাপাসিটির একটা ভাইরাস আসে এবং নতুন ভেরিয়েন্ট গুলো যদি আরো স্প্রেডিং ক্যাপাসিটির হয়, তাহলে তো বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিকে টার্ন নিতে পারে। আমি যেটা বলছি যে গবেষণার খাতটা যে জায়গায় স্ট্রেস দেওয়ার চেষ্টা করছিলাম, যে আমরা যদি না জানি আমাদের দেশের নিজস্ব ভেরিয়েন্ট কোনগুলো, নতুন কোনো ভেরিয়েন্ট আমাদের দেশেই তৈরি হয়েছে কিনা, হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা ভাইরাসের নেচার, কারণ ভাইরাসটা সবসময় মিউটেশনটাকে অ্যাকোয়ার করছে। তাহলে কিন্তু আমরা জানতে পারবো না যে আসলে আমাদের জন্য করণীয় কি। আমরা ভ্যাকসিনের জন্য প্ল্যান করছি, কিন্তু এমন কি হতে পারে যে ভ্যাকসিনটা আনবো, সেই ভ্যাকসিনটা টোটালি ইনএফেক্টিভ থাকবে বা ইন দ্য লং রান আমাদেরকে প্রোটেক্টিভ ইমিউনিটি দেবে না। এমন কি হতে পারে যে আমাদেরকে জি না, তাহলে কি আপনি যেহেতু বারবার রিসার্চের কথা বলছেন, তাহলে কি এরকম যে এই যে জিনোম সিকোয়েন্সিং করা বা এর রূপান্তর বা এর বৈশিষ্ট্যগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য যে পরিমাণে এফোর্ট দেওয়া দরকার এবং জানাটা অবশ্যই জরুরি, সেই এফোর্টটা কর্তৃপক্ষের যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত তারা দিচ্ছেন না, বা সেই পরিমাণ এটার মনোযোগ বা আর্থিক বা গবেষণাগত বিনিয়োগ এখানে নেই? দুদিকেই দরকার। এক হচ্ছে যে আপনার সিকোয়েন্সিং এর দিকে মনোনিবেশ করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশীয় যে ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তাদেরকেও কিন্তু ভ্যাকসিন প্রোডাকশনের ব্যাপারে গত এক বছরে কিন্তু ঠিক একটা স্ট্রেস দিলে গভর্নমেন্ট থেকে মানে তাদেরকে ইয়ে করে নিয়ে যেত। আমরা জানি
কিছু কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে নিজ উদ্যোগে, বাট আমার মনে হয় সেখানে যথেষ্ট আরো মানে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা দরকার আছে। গোপালগঞ্জে আমরা শুনলাম যে একটা ভ্যাকসিন প্ল্যান্ট তৈরি হবে কোভিড-19 এর উদ্দেশ্যে। সো এই প্রচেষ্টাগুলো কিন্তু খুব জোর কদমে যদি তৈরি করা যায়, তাহলে আমরা কিন্তু মহামারীটাকে, শুধুই মহামারী না, সামনের দিকে যে কোনো ডিজিজ কন্ডিশন। জনাব সোহরাব হাসান, আমরা শুনছিলাম ডক্টর ফিরোজ আহমেদের কাছে, উনি লং টার্ম বা একটা পার্মানেন্ট সলিউশনের কথা বলছেন, সেটার উপর ফোকাস করছেন যে আমরা আমাদের নিয়ন্ত্রণের জন্য যে মেজারগুলো আছে, ইমিডিয়েট মেজারগুলো, সেগুলো নিব, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের এই প্যান্ডেমিক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করতে হবে এবং প্রপার রিসার্চ দরকার। এবং সেক্ষেত্রে শুধুমাত্র ইম্পোর্টের উপর নির্ভর না করা, সাহায্যের উপর নির্ভর না করা বা ক্রয়ের উপর নির্ভর না করা, আমাদেরকে কো প্রোডাকশনের কথা ভাবতে হবে এবং ইভেনচুয়ালি আমাদের ইন্ডিপেন্ডেন্টলি ভ্যাকসিন প্রোডাকশনের দিকে যেতে হবে। সেই রিসার্চ, যেই পরিকল্পনা, সেই সামর্থ্য আমাদের আছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে আপনার মন্তব্য শুনছি। অধ্যাপক ফিরোজ আহমেদ যেভাবে বলছিলেন, তাতে হচ্ছে যে এই করোনার সঙ্গেই আমাদের বসবাস করতে হবে, করোনা মোকাবেলা করেই আমাদের টিকে থাকতে হবে। তো সেক্ষেত্রে টিকা অবশ্যই জরুরি উপাদান, অপরিহার্য উপাদান, কারণ পৃথিবীর সব দেশই এই টিকার উপরেই জোর দিয়েছে। তারপর মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো তো থাকবেই। এখন টিকা আমাদের নেই, মানে আমরা এখনও পাচ্ছি না। প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে জুলাই থেকে টিকা পাবো, কিন্তু সেই টিকার পরিমাণ কত? আমাদের টিকা দরকার 24 থেকে 26 কোটি ডোজ, মানে 12 কোটি বা 13 কোটি মানুষকে যদি আমরা টিকা দিতে চাই, তাহলে এই পরিমাণ টিকা প্রয়োজন হবে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দেখলাম যে পরবর্তীকালে এটি যারা একবার টিকা নিয়েছেন সেটি শেষ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এরপর যারা বয়স্ক তাদের প্রতি বছর টিকা দিতে হবে। তার মানে এই 26 কোটি ডোজও কিন্তু ডোজ টিকা সংগ্রহ করলেও কাজ হচ্ছে না যদি 1 বছর পর, 2 বছর পর, এবং এই টিকার অনেক বিশেষজ্ঞ বলছেন যে 1 বছর এর কার্যকারিতা থাকে, এরপর কি হবে? সেক্ষেত্রে টিকার স্থায়ী সমাধান আমাদের খুঁজতে হবে এবং টিকার এখানে উৎপাদন করতে হবে। আর সেটি যে বাইরের যে কোনো দেশ বা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতাই করতে হবে। আমরা তো নিজেরা আবিষ্কার করতে পারিনি এখনও। আর সরকার এক্ষেত্রেও কিন্তু আমি মনে করি যে বিলম্ব করেছে। এটি প্রথম থেকে উদ্যোগ নিলে, কারণ সরকার যে সিরাম ইনস্টিটিউট ধরে নিলাম যে 3 কোটি ডোজ তারা দিয়ে দিল, তাতে তো আমাদের চাহিদা পূরণ হচ্ছিল না। হ্যাঁ, সংকটটা আরও বেড়েছে। তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি বলে, সরবরাহ করেনি বলে আমরা হয়তো এই বিশেষ করে 13-14 লাখ যারা প্রথম ডোজ নিয়ে বসে আছেন, তাদেরটা অনিশ্চিত। তাদের কি কোনো বিশেষজ্ঞ বলছেন যে হ্যাঁ এই 12 সপ্তাহ বা এমনকি 16 সপ্তাহ হতে পারে। এরপর কি হবে? এরপর তাহলে তা অন্য কোনো কোম্পানির টিকা দুটোই দিতে হবে, 2 ডোজ করে। আগেরটি আর কার্যকর থাকবে না। এখন এটি কিন্তু বিশাল কর্মযজ্ঞ, এবং সরকার যেভাবে এগোচ্ছে বা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আর সেটি খুব যথেষ্ট কার্যকরভাবে এগোচ্ছে বলে মনে হয় না। এটি কিন্তু সরকারের ভেতরেই অন্য মন্ত্রণালয়গুলো, অন্য মন্ত্রীরাও কিন্তু এর সমালোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী করেছেন, অর্থমন্ত্রী করেছেন। তো এখন সবটা মিলেই তো সরকার। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটি করছে না, অন্য মন্ত্রণালয় বলছে, কিন্তু করতে তাদের বাধ্য করা হচ্ছে না কেন? আমি মনে করি যে সেক্ষেত্রে এরকম একটি জবাবদিহি মানে থাকা প্রয়োজন। একই সঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, তারপর আমি জনাব ফিরোজ আহমেদের কাছে যাব। সেটি হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে আমরা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছি অথবা খারাপ অবস্থার দিকে যাচ্ছি, এবং এটা সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার পর থেকে কিন্তু এই আলোচনাটা শুরু হয়েছে। তারপরে আসলো আপনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট আসলো, এবং ডেল্টা ভ্যারিয়েন্ট কন্ট্রিবিউটেড টু অ্যাগ্রেভেট দ্য সিচুয়েশন। সীমান্তবর্তী জেলাগুলোতে মানে খুবই দ্রুত সংক্রমণ বাড়ছিল, এবং তখন আমরা পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছি কিনা এটা নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা সমালোচনা আছে যে কতটা সিরিয়াস আমরা ছিলাম। কাগজে কলমে আমরা বলেছি, কিন্তু সেখানে লকডাউনের নামে কি হয়েছে সেটা সবাই দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, এর মধ্যে আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনটা কিন্তু চালু করে দিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্তটি যে স্থানীয় সরকার যে তারা যে এই নির্বাচনটা করার সিদ্ধান্ত, যদিও আজকে স্থগিত করেছে, বাকিগুলো ইতিমধ্যে হয়ে গেছে, স্থগিত করেছে। এই ধরনের পদক্ষেপকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এটা আত্মঘাতী।
এবং মানে দেশের মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া। এবং এটি দেখুন যে ভারতের নির্বাচন নিয়ে এত সমালোচনা হয়েছে, বিশেষ করে মোদী সরকার যে এখন নানামুখী চাপের মধ্যে, সেটা নির্বাচন একটি অন্যতম কারণ। কারণ পশ্চিমবঙ্গ থেকে আরও কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছিল, নির্বাচনে তারা কে জয় পরাজয় কার হয়েছে সেটি কিন্তু বড় না, বড় হচ্ছে যে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের এখানেও তাই হয়েছে। এবং শুধু তাই না, এই নির্বাচনটি তারা করতে পারেনি, মানে ভোটাররা আসেনি, মারামারি হয়েছে, প্রাণ কী বলে জীবন দিতে হয়েছে। যে বিষয়টি হচ্ছে যে নির্বাচন কেন, মানে জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার এটি 6 মাস, মানে আজকের নির্বাচন 6 মাস পর করলে কোনো ক্ষতি হতো না। এটা এইরকম বাধ্যতামূলক না যে এটা স্থানীয় সরকার। এটা কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, গত বছরও যখন করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের নির্বাচন কমিশনও কিন্তু বিভিন্ন উপনির্বাচন এবং এই নির্বাচন কমিশন বোধহয় এই করোনার জন্য অপেক্ষা করে যে কখন করোনা আসবে, তখন সংক্রমণ বাড়বে, তখন নির্বাচনের তারিখ দেবে। এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং এই নির্বাচন কমিশন শুরু থেকে এত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, এত জনগণের সঙ্গে, ভোটারদের সঙ্গে তামাশা করেছে, তাদের নৈতিক কোনো অধিকার নেই এই পদে। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন ডক্টর ফিরোজ আহমেদ, এই সিদ্ধান্তগুলো কি বুঝবার জন্য কি অনেক বেশি বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে কিনা? যে আপনার নির্বাচন দিয়ে দিলাম সারা দেশে, এবং সেখানে যখন দেশ একটি মহামারীর মধ্যে আছে এবং সারা বিশ্ব যখন এই আতঙ্কের মধ্যে, এবং প্রতিবেশী দেশের পরিস্থিতি আমরা সবাই জানি, প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে, ঠিক সেই সময় এরকম জনঘনিষ্ঠ এবং জনসমাবেশ পুষ্ট একটি মানে ইভেন্ট কিভাবে আমরা অর্গানাইজ করার সিদ্ধান্ত নিলাম? আপনি মানে ঠিকই বলেছেন যে আসলে এর জন্য খুব বেশি বুদ্ধি থাকার দরকার নেই। আমরা পার্শ্ববর্তী দেশেও দেখেছি যে ওই তাদের নির্বাচন এবং পরবর্তীতে একটা মেলা, ধর্মীয় একটা উৎসবকে কেন্দ্র করে কিন্তু তাদের সংক্রমণটা মানে ভয়াবহ আকারে ছড়িয়েছে। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই ধরনের যে জনসমাগম আছে সেগুলোকে মানে এড়িয়ে চলা। সে কারণে কিন্তু দেখবেন আমাদের দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে, যে যাতে কোনোভাবেই মানে জনবহুল বা জনবসতি স্থানে মানে যেহেতু স্টুডেন্টরা সবসময় এক জায়গায় থাকে বা ক্লাসরুমটা খুব একটা ক্রাউডেড পরিবেশ, সেই পরবর্তী প্রজন্মকে হয়তো রক্ষার জন্যই সিদ্ধান্তটা এসেছে যে স্কুল কলেজগুলোকে একেবারে বন্ধ করে রাখা হয়েছে, আর সব পরীক্ষাগুলো আমাদেরকে অনলাইনে নিতে হচ্ছে। তো সেই প্রেক্ষিতে নির্বাচনের মতো একটা জিনিস যেটা পেছানো যায়, যেটা 6 মাস পেছালেও সেটা খুব একটা ক্ষতি হতো না যদি এই সিদ্ধান্তটি নেওয়া হতো আর কি। অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু আমাদের জীবন প্রবহমান চলছে। অতিমারির মধ্যেও আমাদেরকে যে জীবিকার কথা বলছেন বা সামগ্রিক কার্যক্রম, এর মধ্যেই এক দুঃখজনক বিস্ফোরণে প্রাণহানি ঘটেছে মগবাজারে, এবং এটিরও খুব প্রপার সদুত্তর এখনও মানে বের হয়নি। তদন্ত করে হয়তো আরও পরিষ্কার করে জানা যাবে। আজকে সংসদে অর্থ বছরের অর্থ বিল পাশ হয়েছে এবং সেখানে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে, যেটা প্রেডিক্টেবল, এটা তো করবেনি সরকার। এ বিষয়ে জনাব সোহরাব হাসান। না, যে দুর্ঘটনার কথা উল্লেখ করলেন মগবাজারে, বিশেষজ্ঞরা বা এখন পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা করা হয় গ্যাসের সঞ্চালন লাইন থেকেই অথবা তার কোনো বিস্ফোরণের উৎস হতে পারে। তা এটি কিন্তু এই প্রথম ঘটল না, এর আগে নারায়ণগঞ্জে ঘটেছে, চট্টগ্রামে ঘটেছে, কলাবাগানে কাঁঠালবাগানে ঘটেছে, এবং প্রতিটাই কিন্তু মানুষ হতাহত হয়েছে এবং তদন্ত কমিটি হয়, কিন্তু আমরা জানি না তদন্ত কমিটির ফল। এবং এই যে বিশেষ করে যে গ্যাসের সঞ্চালন লাইন এবং সংযোগ, সিলিন্ডার, যেগুলো খুবই স্পর্শকাতর এবং খুবই কেমিক্যাল গোডাউন, যেটাই খুব নিরাপদ থাকা উচিত, সুরক্ষিত থাকার কথা। আমরা সেই দায়িত্ব পালন করছি কিনা যাদের করার কথা, এবং রক্ষণাবেক্ষণটা হচ্ছে কিনা। মানে গ্যাস লাইন একবার লাগানোর পর এটি কত বছর টিকবে, কত বছর এর আয়ু আছে, এটি মানে মেরামতের প্রয়োজন আছে কিনা, বা এই যে অনেক সময় বলা হয় যে অবৈধ গ্যাস লাইন নেওয়া হয়, সেটি আরও ঝুঁকিপূর্ণ। এবং এগুলো এই যে তদারকি, আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তদারকি হয় না, এবং যাদের করার কথা তারা করেন না। এবং নারায়ণগঞ্জের ঘটনায় তো দেখা গেল যে মসজিদের নিচে যে গ্যাস লাইন ছিল সেটি ঠিক করার জন্য মসজিদ কমিটি ওখানকার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বলেছিল, এবং তারা ঘুষ চেয়েছে তাদের কাছে 50,000 টাকা, এবং সেটি দেয়নি বলেই সাথে তারা
করেনি। তাহলে এখন বোঝেন যে একটা অন্যায় বা দুর্বলতা ঢাকতে যে আরও কতগুলো অন্যায় করা হয়। যে কথাটি বললেন যে বাজেট আগামীকাল বাজেট পাস হবে এবং যে অর্থমন্ত্রী যেসব প্রস্তাব দিয়েছেন তাই কমবে, মানে খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না। এবং এই বাজেটে অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে ব্যবসা বান্ধব বাজেট। তো ব্যবসা বান্ধব হলে যে ব্যবসার বাইরে যায় যে মানুষগুলো, বিশাল জনগোষ্ঠী, তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে, কতটা লাভবান হবে সেই প্রশ্নটি আসে। এবং গত 1 মাস ধরে কিন্তু সেই বিতর্ক হয়ে আসছে। বিশেষ করে করোনাকালে যারা নতুন করে দরিদ্র হয়েছে, নতুন করে যারা কাজ হারিয়েছে, যাদের আয় কমেছে এবং অন্য দিক থেকে ব্যয় বেড়েছে, এই মানুষগুলোর সহায়তার জন্য, এই মানুষগুলোর সাশ্রয়ের জন্য, এই মানুষগুলোর অবলম্বনের জন্য কোনো ব্যবস্থাই বাজেটে খুবই কম, অপ্রতুল বলেই বিশেষজ্ঞরা বলেছেন। সেক্ষেত্রে আমরা চাইব যে এই নতুন যে দরিদ্র জনগোষ্ঠী আর যারা কাজ হারিয়েছে, আয় কমেছে, তাদের সহায়তা। ঠিক এই সুযোগে ডক্টর ফিরোজ আহমেদ আপনার কাছেও একটু জেনে নিতে চাই যে স্বাস্থ্য খাতটি ব্যাপারে সবাই খুব কনসার্ন। দীর্ঘদিনের অবহেলা, যদিও এখানে প্রচুর দুর্নীতির খবর আছে, প্রচুর অব্যবস্থাপনার খবর আছে, এবং এমনকি যে পরিমাণ বাজেট এখানে দেওয়া হয় বা যে পরিমাণ উন্নয়ন পরিকল্পনা এখানে আছে সেটিও বাস্তবায়ন করবার সামর্থ্য সংশ্লিষ্টদের নেই, সেরকমই খবর আমরা পাই। সুতরাং এমন একটা জর্জরিত একটা খাতে এখন যে এমার্জেন্সি, সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে গত বছরের মতোই থোক বরাদ্দের কথা এবং টাকা রেখেছেন, কিন্তু এইটার যে একটা সামগ্রিক ব্যবস্থাপনা সেটার কোনো দিক নির্দেশনা আপনি এবারের বাজেটে দেখলেন কিনা? ডক্টর ফিরোজ আহমেদ। জি, আমরা বোধহয় উনি আমার প্রশ্নটা শুনতে পাননি, সংযোগ পেলে আমরা তার কাছ থেকে আবার জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা জনাব সোহরাব হাসান, আমরা আলাপ করলাম শিক্ষা প্রতিষ্ঠানে আবার ছুটির সিদ্ধান্ত হয়েছে, বেড়েছে, এবং এটা তো বোধগম্য কারণে 31শে জুলাই পর্যন্ত। কিন্তু একটা জিনিস হচ্ছে, সবই চলছে, নির্বাচন হচ্ছে, খেলাধুলা হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, সব কিছুই হচ্ছে, কর্মসূচি হচ্ছে, তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যে খোলা গেল না, এটার ব্যাপারে কি কোনো ধরনের একটা চিন্তা ভাবনা কি আদৌ করা হয়েছিল কিনা, যে একটা মডেল বা এক্সপেরিমেন্টাল বেসিসে কিছু করা যেত কিনা? না, প্রথমত সরকার বলে দিল যে অনলাইনে ক্লাস হবে এবং টেলিভিশনকে ব্যবহার করে ক্লাস হবে, কিন্তু সেটি কত শিক্ষার্থীর কাছে পৌঁছেছে তার কোনো পরিসংখ্যান বা তার কোনো জরিপ আছে বলে মনে হয় না। এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকা গবেষণাপত্রে দেখি যে অর্ধেক শিক্ষার্থীও কিন্তু তার সেই সুযোগ নিতে পারেনি। এবং এটি কিন্তু খুব বেশি ব্যয়বহুল ছিল না, যে এই শিক্ষার্থী বিশেষ করে উচ্চশিক্ষা বা মাধ্যমিক শিক্ষায় যারা অনলাইনের বাইরে আর কিছু ভাবা যেত কিনা, অনলাইনের বাইরে ভাবা যেত কিনা? না, বাইরে ভাবা যেত, যেমন যে এলাকাগুলোতে এখন না হয় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই ছড়িয়ে পড়েছে, কিন্তু একটা সময় ছিল যে শহরের বাইরে কিন্তু করোনা ছিল না, তখন কেন সেই এলাকাগুলোতে পালা করে সরাসরি ক্লাসের ব্যবস্থা করা হলো না, এবং দূরত্ব বজায় রেখে শ্রেণীকক্ষে পাঠদান করা যেত? সেখানে যেখানে করোনা ছিল না সেখানে সেই সরাসরি ক্লাস হতো। এবং শহর অঞ্চলে যেহেতু সুবিধাটা বেশি, সেই শহর অঞ্চলে অনলাইনে ক্লাস হতে পারত, এবং সেখানে অনলাইনে ক্লাস হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের শুধু চাওয়া ছিল যে একটি কি বলে ডিভাইস যে ব্যবস্থা করা। এবং তারা বলা হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয় একবার বললো যে তাদেরকে বিনামূল্যে বা দেওয়ার জন্যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও সুপারিশ করলো, কিন্তু সেটা কাজে দেখলাম না। আমরা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা খাতে এত অর্থ খরচ করলাম, এত টাকা খরচ করলাম, এবং গত 1 বছরে ক্লাস না হওয়ার পরেও তো শিক্ষার এই অনেক বরাদ্দ হয়েছে এবং বরাদ্দ খরচ হয়েছে, অর্থাৎ অবকাঠামো, শিক্ষকদের বেতন, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার জন্য। কিন্তু এর যে মূল লক্ষ্য, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা, সেই ব্যাপারে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে কম নজর দেওয়া হয়েছে, যে কারণে এই করোনায় কিছু মানুষ মারা গেছে। খুবই এটা দুঃখজনক, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা খাত। আমি ডক্টর ফিরোজ আহমেদের সঙ্গে সংযুক্তি আবার পেয়েছি। ডক্টর ফিরোজ আহমেদ, প্রশ্নটি যদি না শুনে থাকেন আরেকবার জিজ্ঞেস করতে চাই, হচ্ছে যে আমাদের স্বাস্থ্য
খাত নিয়ে এখন তো বাজেট কালকে পাস হবে, মানে এই জায়গাটির মধ্যে নানা ধরনের হতাশার চিত্র আমরা দেখেছি, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ইত্যাদি তো আছেই, কিন্তু এখন জি আশা করি শুনতে পেয়েছেন জনাব ফিরোজ আহমেদ। আমি কিছু শুনতে পাই। জি, আমি বাজেটের স্বাস্থ্য খাত সম্পর্কে আপনার মতামত জানতে চাইছি। বিদ্যমান বাস্তবতায় যে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, নানা ধরনের সামর্থ্যের অভাব, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি। এই অবস্থাতে নতুন বাজেটের মধ্যে যে অর্থ বরাদ্দ রেখেছে সেটা যে প্রায়োরিটাইজ করা হয়েছে সেই অনুযায়ী আপনার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে কি মনে করেন যে আগামী দিনের মহামারী এবং ফার্দার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই বাজেট মানে এই পদক্ষেপগুলো কতটা কার্যকর? আমি শুরু থেকে যেটা বলছিলাম, আসলে আমি বাজেটের বিষয়ে এক্সপার্ট না, তো সেই বিষয়ে আসলে আমার মতামত দেওয়াটা সমীচীন হবে না। যেটা আমি বলতে পারি যে আসলে একটা সুনির্দিষ্ট যদি দিক নির্দেশনা না থাকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে, যে আমাদের এই মহামারীর মতো একটা কন্ডিশন যেটা হাইলি ভিজিবল এবং আমরা জানি যে কি কি মেজার নিতে হবে, সেই মেজার গুলো নেওয়ার জন্য যদি আমরা প্রম্পট ইনিশিয়েটিভ না দেখি, তাহলে বুঝতে হবে যে আসলে এখানে মানে জিনিসটা ঠিকভাবে হচ্ছে না। যেমন এখনো যদি একটু আগে বলছিলেন যে ভ্যাকসিন যে আসবে, যারা ফার্স্ট ডোজ নিয়েছে, সেকেন্ড ডোজ তারা কোন ভ্যাকসিন নেবে, আদৌ কি তারা অ্যাস্ট্রাজেনিকার বিপরীতে তারা অন্য কোনো ভ্যাকসিন নিতে পারবে কিনা, সেই ডোজটা যদি তারা নিতে পারে তাহলে কতদিনের মধ্যে তাদের নেওয়া উচিত, বা যদি তাদের প্রথম ডোজের পরে সেকেন্ড ডোজ, প্রথম ডোজ যদি কাজ না করে তাহলে তাদেরকে পরবর্তী দুটো ডোজ নিতে হবে। এই বিষয়গুলো তো আপনি তখনই জানতে পারবেন যখন আপনি নিজের দেশে একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন যেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। এখন যদি আপনি সবসময় বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকেন যে ওই দেশে কি হচ্ছে, আমরা সেই দেশে আমাদের দেশে সেটাকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু হবে না। তো সেদিক থেকে আমি মনে করি যে এবারও যদি আমাদের স্বাস্থ্য খাতে যে পরিমাণে বাজেট রাখা হয়েছে সেটা কি গবেষণা নির্ভর কিনা, আমি বলবো যে না, সেখানে যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। আমার মনে হয় এটাকে যতদিন পর্যন্ত আপনি দেশের রিসার্চ সেক্টরটাকে স্বাস্থ্য খাতের সাথে, মানে স্বাস্থ্য ব্যবস্থার সাথে গবেষণার খাত থেকে যুক্ত করতে না পারবেন, ডক্টর ফিরোজ আহমেদ, সাধারণভাবে এই কনক্লুশনে যাওয়ার সুযোগ আছে কিনা যে আমরা যা কিছুই করছি সেখানের মধ্যে এক ধরনের ব্যবসা বাণিজ্য বা এক ধরনের গিভ অ্যান্ড টেক, মানে কী বলবো, যে ভাবনা কাজ করছে। ধরেন আপনার টিকার কথা যদি বলি, তো টিকা আমাদেরকে আনতে হবে বাইরে থেকে, বাইরে গেলে আমাদের এটার মধ্যে এক ধরনের একটা ট্রেড অথবা একটা কমিউনিকেশন আছে, কিন্তু আমরা নিজের দেশে টিকা উৎপাদন করার জন্য একটা সিরিয়াস এফোর্ট অথবা ইনভেস্টমেন্ট কি আমরা দেখছি না কেন? কোনো প্রতিষ্ঠান শুরু করেছে, যদিও তাদের প্রক্রিয়াগত সীমাবদ্ধতা আছে এবং মেডিকেল রিসার্চ কাউন্সিল সেটাকে এন্ডোর্স করছে না, কিন্তু সামগ্রিকভাবে সরকারি উদ্যোগে বা অন্য কোনোভাবে এই বিষয়টিকে এমফাসিস করার যে প্রয়োজন সেটাকে অনুভূত হচ্ছে কিনা, বা তারা সেটা যদি না করে থাকেন কেন করছেন না বলে আপনি মনে করেন? কেন করছেন না সেটা তো আপনি শুরুতেই জবাব দিলেন, যে একটা বিশেষ মহলের হয়তো একটা স্বার্থে আঘাত হচ্ছে। বাট আপনি যেটা একটু তার মাঝখানে যেটা বলেছিলেন যে দেশের কোনো প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছিলেন, তাদের কিছু ঘাটতি তো থাকবেই, একদিনে তো কেউ মানে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে না। আপনি মেডিকেল রিসার্চ কাউন্সিল যারা সেখানে সমস্যা পেয়েছেন, তারা সমস্যাগুলো সমাধান করুক, তাদেরকে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সেখানে সমাধান করে একটা প্রতিষ্ঠান যেখানে হতে পারে যে তারা প্রথম ইনিশিয়েটিভ নিয়েছে, তারা যতদূর এগিয়েছে 30% আগায়, 50% আগায়, সেখানে আপনি তাদেরকে সম্পূর্ণ থামিয়ে দিলেন, তাহলে আমরা কিভাবে আগাবো? আপনি তাদেরকে ভুলগুলো ধরিয়ে দিয়ে আর একটু সঙ্গে করে, তাহলে তো আমরা হয়তো 70% 80% পর্যন্ত। এখন ধরেন একটি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে না, একটি পার্টিকুলার কোনো প্রতিষ্ঠান নিয়ে আমরা আলাপ করছি না, আমি বলছি যে তাহলে আরো ফার্দার ইনিশিয়েটিভ কেন নেই, বা অন্য বিকল্প ইনিশিয়েটিভগুলো কেন আসছে না, বা এই ক্ষেত্রে আলোচনা কেন হচ্ছে না? নীতি নির্ধারকরা এটা নিয়ে কেন কথা বলছেন না? আসলে বিষয়গুলো তো বিজনেস ওরিয়েন্টেড, এখন সবকিছু যদি প্রফিট মার্জিনের দিকে কেউ তাকায় তাহলে তো আগাবে না। আমি এই জন্য আপনাকে যখন গবেষণার কথা বলছি, এই গবেষণার বিষয়গুলো কেউ আমলে নেবেন না, কারণ গবেষণার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। সেখান থেকে আউটকাম যেটা আসবে সেটা কিন্তু খুব স্লো আউটকাম হতে পারে, একটা ম্যাসিভ চেঞ্জ আসবে, কিন্তু সেটা আপনি জানেন না। তাই এই গবেষণা ব্যবসা বান্ধব নয়, বাংলাদেশের গবেষণা ব্যবসা বান্ধব নয়, এটা বলা যায়। বাংলাদেশের ব্যবসায়িকরা গবেষণা বান্ধব নয়, আমি সেটা বলতে পারি। ব্যবসায়ীরা গবেষণা বান্ধব নয়, আপনি উল্টে ঘুরিয়ে বলেছেন। জি জি, বিজনেসম্যান আছেন, তারা বেনিফিটটা বুঝতে পারছেন না। আজকে যদি আমরা আমাদের দেশে
আপনি যে কোনো টেস্টিং কিট থেকে শুরু করে টিকা, এগুলো যদি আমরা আমাদের দেশে প্রডিউস করতে পারি, যদি সেই সক্ষমতা আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশ থেকেই আমরা হয়তো এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করে আরো অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে আমাদের। জি, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। আচ্ছা, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। সমস্যাটা হচ্ছে যে এই উন্নয়নের জন্য যে মূল ভিত্তি থাকা উচিত, গবেষণা, শিক্ষা, স্বাস্থ্যখাত শক্ত থাকা, সেই ব্যাপারে আমরা কখনোই খুব আন্তরিকভাবে খুব জোরদার চেষ্টা করিনি। যে কারণে দেখুন, কিউবা ছোট্ট একটি দেশ এবং গরিব দেশ বলা হয়, যে দীর্ঘদিন আমেরিকার চাপে এবং আমেরিকার যে অবরোধের শিকার ছিল, সেই কিউবা কিন্তু টিকা উৎপাদন করেছে। ইসরায়েল, মধ্যপ্রাচ্যে, আমরা ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আমরা রাখতে চাই না, কোনোভাবেই পছন্দ করি না। ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে অবস্থান করছে, কিন্তু তারা যে জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে প্রতি বছর, তারা যে সেটা কিন্তু গবেষণা থেকে, সেটা কিন্তু শিক্ষা থেকে। যুক্তরাষ্ট্রের অনেক কিছু পছন্দ করে না, কিন্তু যুক্তরাষ্ট্র শিক্ষা বলুন, গবেষণা বলুন, বিজ্ঞান বলুন, মানে এই যে একটি দেশ, একটি জাতি তখনই এগোয় যখন সেই জাতির গবেষণার পিছনে, শিক্ষার পিছনে, মেধার পিছনে যথেষ্ট বিনিয়োগ করা হয়। কিন্তু আমরা এটিকেই সবচেয়ে অবহেলিত করি। আপনি যে কথাটি বলছিলেন যে গবেষণা ব্যবসা বান্ধব নয় বলেই এটি অগ্রাহ্য বা এটি অবহেলা করা হচ্ছে, ঠিক তাই। কারণ ব্যবসা হচ্ছে লেনদেন, ব্যবসা হচ্ছে গিভ অ্যান্ড টেক, যেটা আপনি বললেন, এবং বাণিজ্য ইনস্ট্যান্ট লাভ, মানে আমি কিনবো বেচবো। কিন্তু আমি যেটা এখানে উৎপাদন করব, আমি যেটা তৈরি করব, সেটি তার সুফল যেমন আমাদের দেশের জনগণ পাবে, তেমনি কিন্তু বাইরের মানুষও পাবে, কারণ আমি সেখানে রপ্তানি করতে পারব। মানব কল্যাণে এটা ভূমিকা রাখবে, মানব কল্যাণে ভূমিকা রাখবে। আমাদের দৃষ্টিটা একটু দূরবর্তী হওয়া উচিত, কিন্তু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের দৃষ্টি সবসময় লক্ষ্য করা যায় যে তাৎক্ষণিক সমস্যাটা কিভাবে সমাধান হবে। আমরা আশা করি যে তারা এই ভুল থেকে শিক্ষা নেবেন এবং সত্যিকারভাবে দেশকে এগোনোর পথ যেটি, সেই পথেই হাঁটবেন। আজকে আর এগোবার সময় নেই। আমরা জনাব ফিরোজ আহমেদ, আপনি কি কিছু যুক্ত করতে চান? না, আসলে যুক্ত করার বিষয়, আমি শুরু থেকে আজকে হয়তো শিক্ষা গবেষণা নিয়ে বেশি কথা বললাম, কারণ আমার কাছে পুরোটা করোনার সময় এই বিষয়টাই মনে হচ্ছে সব থেকে অবহেলিত, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা একটা দীর্ঘমেয়াদী আলোচনা, এটা আমরা চলমান আলোচনা, এটা করতে হবে শুধুমাত্র প্যান্ডেমিক সময়ে নয়, আমাদের বিয়ন্ড প্যান্ডেমিক আলোচনা করতে হবে। কিন্তু এখন আজকে ফোকাসটা আসলে আমাদের ছিল যে ইমিডিয়েট যে চ্যালেঞ্জটা আছে, ইমিডিয়েট যে ঝুঁকি বা বিপদ বা যে হুমকিটা আমাদের সামনে আছে, সেটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে উত্তরণ হবে, কিভাবে আমরা স্বাভাবিক জীবন পাবো, আমাদের জীবিকার যে সংকট তৈরি হচ্ছে করোনার কারণে, সেখান থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করলাম। জি, আমার ওই যে আমার যেটা ভাই বলছিলেন যে একটা কঠোর লকডাউন দরকার, 7 দিনের লকডাউনে কোনো কাজ হবে না, একদম ইমপ্লিমেন্টেড। আপনি 3 সপ্তাহের একটা লকডাউন দেন, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ লকডাউন দেন, বাট এনশোর করেন যে খেটে খাওয়া মানুষের যেন প্রপারলি তারা তাদের খাবার দাবার ঠিক মতো পায়। এটুকু অ্যাশোর করা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, আমরা নিজেরাও কন্ট্রিবিউট করতে পারি আমরা আমাদের জায়গা থেকে। তো যাই হোক আর কি, তো আমরা যদি এই লকডাউনটা ইমপ্লিকেট করতে পারি 2 থেকে 3 সপ্তাহ, তাহলে আমাদের কেস নাম্বারটা কমে যাবে। দেন আমরা আরেকটা সেকেন্ড প্ল্যানিং এ যাবো, যে কেস নাম্বার নেমে গেল, এখন আমরা ভ্যাকসিনেশনটা যদি মিনওয়াল আমরা রান করাই, তাহলে আমরা একটা প্রোটেকশনের শিল্ড তৈরি করতে পারবো। কিন্তু হ্যাফাজত কোনো কিছু করে না, কোনো লাভ হবে না। যে আমরা এই লকডাউনটা 3 সপ্তাহ চালিয়ে নিলাম, অন্য কোনো অল্টারনেটিভ আমার প্ল্যান নেই, 3 সপ্তাহ করে কি হবে, 3 সপ্তাহ পরে লকডাউন উঠে আমি আবার বসে থাকি, আবার রেকার করতে পারে, আমরা তো এখন যদি বলি থার্ড ওয়েভে আছি, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সামনের দিনে আমাদের আরো একাধিক ওয়েভ অপেক্ষা করছে। কারণ আপনি যতদিন পর্যন্ত মাস ভ্যাকসিনেশন এনশিওর করতে পারছেন না, মানুষের মধ্যে প্রোটেক্টিভ ইমিউনিটি দিতে পারছেন না, হার্ড ইমিউনিটি পাচ্ছেন না, যদিও অর্জন করা চ্যালেঞ্জিং, তারপরেও যতদিন পর্যন্ত পারছেন না ততদিন পর্যন্ত আমরা এই সংক্রমণের কার্ভ করে দেখবো। ভাইরাসের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, করোনা ভাইরাসের কিন্তু অন্যান্য 4টা স্ট্রেন আছে যেগুলো আমাদেরকে রেগুলারলি ইনফেক্ট করতো। আমরা প্রতি বছরই সর্দি কাশি দ্বারা ইনফেক্টেড হতাম, সেগুলো সিরিয়াস ডিজিজ করে না। আমরা অ্যাজ আ ভাইরোলজিস্ট, অ্যাজ আ মাইক্রোবায়োলজিস্ট, আমি আশাবাদ করতে পারি যে ভাইরাসটা মিউটেশন অ্যাকোয়ার করতে করতে একটা সময় সেভাবেই একটা উইক স্ট্রেনে বা একটা ভেরিয়েন্টে পরিণত হবে,
এখন যেরকম সেই ভেরিয়েন্টটা আমরা সংশয় প্রকাশ করছি যে অনেক বেশি অসুখ করছে, সে সময় হয়তো সেই ভাইরাসটা অসুখ করবে না, কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে, আমাদেরকে রেগুলারলি ইনফেক্ট করবে, কিন্তু মারাত্মক অসুখ করবে না। সেটা হচ্ছে আমাদের হোপের জায়গা। বাট যতদিন পর্যন্ত হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদেরকে লকডাউন, ভ্যাকসিনেশন, মাস্কিং, অন্যান্য যে স্বাস্থ্যবিধি আছে মেনে ভাইরাসটাকে ঠেকিয়ে রাখা। লকডাউন, ভ্যাকসিনেশন, মাস্কিং এবং আদার যেসব স্বাস্থ্য সুরক্ষার সেই স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো আমাদের কঠোরভাবে মানতে হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ জনাব সোহরাব হাসান, ধন্যবাদ ডক্টর ফিরোজ আহমেদ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমাদেরও সেই একই কথা, শিথিল বা সীমিত পরিসরে যে লকডাউন সেটি কালকে শেষ হবে, 1 তারিখ থেকে কঠোর লকডাউন। নিশ্চয়ই এবার কর্তৃপক্ষ, ল এনফোর্সিং এজেন্সিজ, অন্য যারা ইমপ্লিমেন্টিং এজেন্সিজ আছেন তারা অত্যন্ত সিরিয়াসলি এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং এর সঙ্গে আমরা সবাই একাত্ম হওয়া প্রয়োজন, কারণ বিপদটি সবার জন্য। এই বিপদ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে প্রত্যেকেই একযোগে কাজ করতে হবে এবং তার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে যে আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, লকডাউনের বিধিগুলো ফলো করা, এবং আমরা এটা আশা করব যে সরকারের পাশাপাশি যে বিকল্প পন্থাগুলো আছে, ভ্যাকসিন সংগ্রহের এবং অন্যান্য যে পদক্ষেপগুলো আছেন তারা সেগুলো স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যেই উন্নত করার জন্য আরও যেই ইমিডিয়েট পদক্ষেপগুলো দরকার সেগুলো তারা নেবেন এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যার যা করণীয় সেটা করবেন। সেই আশাবাদ রেখে আজকে এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনারা চাইলেই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।